আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়টি নিয়ে। ষষ্ঠ অধ্যায়টি নিয়ে এর আগে আমরা একটি পর্ব আলোচনা করেছিলাম। সেখানে আমরা পরমাণু ধারণার বিকাশ, পরমাণু কেমন করে আজকের এই কাঠামো অর্জন হলো সেই সম্পর্কে ধারাবাহিক আমরা আলোচনা করেছিলাম। কোন কোন বিজ্ঞানের অবদান ছিল সে নিয়ে আমরা জেনেছি। আরও আমরা জেনেছিলাম পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, এই সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা আলোচনা করব আইসোটোপ কাকে বলে সেটা আমরা জানি। আর আজকে আমরা আলোচনা করব আইসোটোপে কী কী ধর্ম আছে এবং কী কী ব্যবহার আছে। আরও আলোচনা করব পরমাণুতে আমাদের যে মূল কণিকাগুলো আছে সেই কণিকাগুলো কীভাবে অবস্থান করে, বিশেষ করে ইলেকট্রনটা কীভাবে বিন্যস্ত থাকে একটি পরমাণুতে, সে নিয়ে আলোচনা করব। আর যদি সময় থাকে আমরা চেষ্টা করব যে দুটি পরমাণু একসাথে যুক্ত হয়ে কীভাবে যৌগ গঠন করে সেই জিনিসটি আলোচনা করার জন্য। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আইসোটোপ তো তোমরা জানো, আইসোটোপ হচ্ছে একই মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়ে থাকে, তাদেরকে বলা হয় উক্ত মৌলের আইসোটোপ। তাহলে আইসোটোপগুলো হচ্ছে একই মৌলের ভিন্ন ধরনের পরমাণু। এখন এই যে ভিন্ন ধরনের পরমাণু আছে, তাহলে অবশ্যই তাদের কিছু ধর্ম থাকবে, কিছু ব্যবহার থাকবে, তাই না? তাদের ধর্মটা কি? ধর্মটা হচ্ছে তারা একই মৌলের পরমাণু। যেহেতু প্রোটন সংখ্যা সমান, তাহলে আমরা বলতে পারি তারা একই মৌলের পরমাণু। আর ভিন্নতা আসবে কোথায়? তাদের ভর সংখ্যাতে আসবে ভিন্নতা। আচ্ছা, আরও ধর্ম আছে, সেটা হচ্ছে আইসোটোপগুলো সাধারণত অস্থায়ী হয়ে থাকে। যেগুলো তেজস্ক্রিয় আইসোটোপ, সেই আইসোটোপগুলো থেকে আমরা জানি বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। সেই রশ্মিগুলো হচ্ছে আলফা রশ্মি, আলফা, বেটা, গামা। আলফাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, বিটাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং গামাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে গ্রিক বর্ণ। আমরা যেমন ইংরেজি বর্ণমালা ABC, তারপরে বাংলা বর্ণমালা স্বরেয়, স্বরেয়া, ক, খ পড়ি, একই রকমভাবে গ্রিকের বর্ণমালাগুলো হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, এগুলো হচ্ছে গ্রিকের বর্ণমালা। এগুলো আমরা বৈজ্ঞানিক বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রতীক বোঝানোর জন্য এই চিহ্নগুলো আমরা ব্যবহার করি। তা আলফাকে প্রকাশ করার জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করি, বিটাকে এটা এবং গামাকে হচ্ছে এটা। তাহলে এগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এই তেজস্ক্রিয় রশ্মিগুলোকে আলফা, বিটা এবং গামা এইভাবে রশ্মি হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে আইসোটোপগুলো যেহেতু তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে, তাহলে সেটা হচ্ছে সাধারণত অস্থায়ী হয়ে থাকে। কারণ রশ্মি যখন ক্রমাগত একটা জায়গা থেকে বের হবে, তখন কি হবে? একটা সময় গিয়ে সেটা শেষ হয়ে যাবে। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা যখন উপরে ক্লাসে উঠব তখন আরও বিশদভাবে জানতে পারব। আচ্ছা, এবার আসুন আইসোটোপগুলোর কি কি ব্যবহার আছে সেই ব্যবহার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আইসোটোপগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আমি এখানে 4টা ব্যবহার, তোমাদের বইতে 4টা ব্যবহারই দেওয়া আছে, সেই নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর ব্যবহার হয়েছে রোগ নির্ণয় এবং নিরাময়। তোমরা ডাক্তারদের কাছে যখন যাবে, আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে যাই, তখন ডাক্তাররা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তো এক ধরনের পরীক্ষা হচ্ছে আমাদের শরীরের কোনো রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তখন ডাক্তাররা কী করেন? আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালীতে আইসোটোপ পাঠান। সেই আইসোটোপটা শনাক্ত করে কোনো একটা রক্তনালী ক্ষতিগ্রস্ত কিনা, সেই ক্ষতিগ্রস্ত রক্তনালীটা সেটা শনাক্ত করতে আইসোটোপটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে। আর রোগ নিরাময়টা কেমন করা হয়? তোমরা তো ক্যান্সারের নাম শুনছো, এটা অনেক ভয়াবহ একটা রোগ। এই ক্যান্সার রোগের চিকিৎসাটা সাধারণত আইসোটোপ দিয়ে করা হয়ে থাকে। তোমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই ধরনের থেরাপির নাম শুনে থাকবে। এই থেরাপিগুলো দেওয়া হয় তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে। তেজস্ক্রিয় রশ্মিগুলো জীবাণুটাকে ধ্বংস করে, কারণ ক্যান্সার এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। সেই ভাইরাসটাকে মারার জন্য, ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার জন্য আমরা আইসোটোপ ব্যবহার করি। সেই আইসোটোপগুলো দিয়ে ক্যান্সারের যে কোষগুলো আছে সেগুলোকে মারা হয়, ফলে আমরা সুস্থ হই। তাহলে রোগ নিরাময়ের ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি। আর
আরেকটা ব্যবহার করে থাকি শরীরে যদি রোগ নির্ণয়টা আরও একটা কাজে, শুধু রক্তনালী যে ক্ষতিগ্রস্ত হলেই ব্যবহার করি সেটা না, আমাদের শরীরের যদি কোথাও কোনো টিউমার হয়ে থাকে তখন সেটা শনাক্ত করার জন্য অনেক সময় দেখা যায় ডাক্তাররা এক্স রে দিয়ে থাকেন। তোমরা এক্স রের সাথে পরিচিত, প্রায় ম্যাক্সিমাম হসপিটালে আমাদের এক্স রে মেশিন আছে। সেখানে এক্স রশ্মিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা আমাদের শরীরে সব কিছু ভেদ করতে পারে শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া, একটা হচ্ছে টিউমার আর একটা হচ্ছে হাড়। এই দুইটা জিনিস ভেদ করতে পারে না। তাহলে ডাক্তাররা যদি কখনো সন্দেহ করেন যে শরীরে কোথাও টিউমার আছে, তখন ওই জায়গাটাতে ডাক্তাররা এক্স রে করে পরীক্ষা করেন, এক্স রশ্মি দিয়ে পরীক্ষা করেন যে সেখানে আসলে কোনো টিউমার আছে কি না। যদি টিউমার থাকে তখন সেই জায়গাটা, যে জায়গাতে টিউমার থাকবে সেই জায়গাতে এক্স রশ্মিটা প্রবেশ করতে পারবে না। সেই জায়গা ছাড়া বাকি সব জায়গাতে আমাদের এক্স রশ্মিটা যাবে, আর যে জায়গায় টিউমার থাকবে ওই জায়গায় যাবে না। ফলে ডাক্তাররা শনাক্ত করতে পারবেন যে হ্যাঁ, শরীরে এই জায়গাতে একটা টিউমার আছে। এইভাবে রোগ নির্ণয় করে থাকেন। অনেক সময় দেখা যায় দুর্ঘটনায় আমরা আঘাতপ্রাপ্ত হই, আমাদের হাড়ের সমস্যা হয়, আমাদের হাড়ের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের সমস্যা হয়, অথবা আমাদের হাড় ভেঙে যেতে পারে। তো বাইরে থেকে তো বোঝার উপায় নেই, তখন ডাক্তাররা এক্স রে করেন। এই এক্স রে করলে হয় কি, আমাদের যে হাড় যদি ভেঙে যায় অথবা আমাদের জয়েন্ট যদি ডিসপ্লেস হয়ে যায়, মানে হাড়টা যদি নড়ে যায়, জয়েন্টটা যদি নড়ে যায়, তখন সেটা যেহেতু এক্স রে হাড় ভেদ করে যেতে পারে না, সেজন্য ওই এক্স রে রশ্মি দ্বারা আমরা কি করে সেই ক্ষতিগ্রস্ত হাড়টাকে শনাক্ত করতে পারি। এভাবে রোগ নির্ণয় এবং রোগ নিরাময় ইত্যাদি কাজে আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি, এটা ডাক্তাররা ব্যবহার করে থাকেন। আরেকটা ব্যবহার করে থাকেন সেটা হচ্ছে ডাক্তাররা যখন অপারেশন করেন, সার্জনরা যখন অপারেশন করেন, যে যন্ত্রপাতিগুলো দ্বারা অপারেশন করেন সেই যন্ত্রপাতিগুলোকে জীবাণুমুক্ত করার জন্য তারা আইসোটোপ ব্যবহার করে থাকেন। কারণ আমরা জানি আইসোটোপগুলোতে তেজস্ক্রিয়, এই তেজস্ক্রিয় রশ্মি দিয়ে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো সহজে মারা যায়। ফলে আইসোটোপ দিয়ে যন্ত্রপাতিগুলো পরিষ্কার করলে সেগুলো জীবাণুমুক্ত করা সম্ভব। তাহলে রোগ নির্ণয়, রোগ নিরাময় ইত্যাদি কাজে আমরা কিভাবে আইসোটোপ ব্যবহার করি সেই সম্পর্কে জানলাম। এবার আসুন 2 নম্বর ব্যবহার হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি? আমাদের ফসলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমরা ফসলটা লাগাইলে যে ফসলটা বেড়ে উঠবে, সেখান থেকে ফুল হবে, ফল হবে, তা কিন্তু এত সহজ না। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন উপাদানে ঘাটতি থাকতে পারে, বিভিন্ন উপাদানের আধিক্য থাকতে পারে, আবার বিভিন্ন পতঙ্গ দ্বারাও সেটা আক্রান্ত হতে পারে। এখন কোন পতঙ্গ আক্রান্ত করেছে এবং সেই পতঙ্গকে আমরা কি দিয়ে মারব, সেটা আমরা আইসোটোপ দিয়ে পতঙ্গটাকে নির্মূল করতে পারি। তাহলে পতঙ্গ নির্মূল করার জন্য আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। যদি আমাদের মাটিতে কোনো উপাদানের ঘাটতি থাকে তখন সেই উপাদানটা আমরা আইসোটোপের সাহায্যে নির্ণয় করে ওই উপাদানটা যদি আমরা প্রয়োগ করতে পারি সারের মাধ্যমে, তবে গাছটা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। অথবা কোনো উপাদান যদি অধিক পরিমাণে হয়ে যায়, সেটাও কিন্তু গাছের জন্য ক্ষতিকর, তখন সেই উপাদানটা আমরা কমিয়ে দিতে পারি। তাহলে এই জিনিসগুলো আমরা নির্ণয় করব বা ব্যবহার করব কি দিয়ে? আইসোটোপের সাহায্যে। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, সব আইসোটোপ কিন্তু একই কাজ করে না, এক একটা আইসোটোপের এক এক ভূমিকা আছে। কোন আইসোটোপ কি কাজ করে সেটা যখন আমরা ধীরে ধীরে উপরে ক্লাস উঠব সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখন মূল যে জিনিসগুলো, মানে আইসোটোপ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, সেই সম্পর্কে একটা ধারণা আমরা নেয়ার চেষ্টা করছি। তাহলে কৃষিক্ষেত্রে পতঙ্গ নিরাময়, তারপরে কখন কোন সার ব্যবহার করতে হবে ইত্যাদি কাজে আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি। আইসোটোপের 3 নম্বর ব্যবহারটা হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে। আমরা যে খাবারগুলো কৃত্রিমভাবে তৈরি করি অথবা প্রাকৃতিকভাবে তৈরি করি, সেই খাবারগুলো সাধারণত একটা নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয় কেন? কারণ সেখানে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু দ্বারা আক্রান্ত হয়। জীবাণু যখন সেখানে বংশবৃদ্ধি করে তখন সেই খাবারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তোমাদের বইতে তোমরা খেয়াল করলে দেখবা যে একটা ফলের চিত্র দেওয়া আছে, সেখানে গামা রশ্মি প্রয়োগ করা হচ্ছে। এই যে দেখো, আমি গামার কথা বলেছি, গামা রশ্মিটা দিয়ে ব্যাকটেরিয়াকে মারা হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়া যেহেতু খাবারটাকে পচাতে সাহায্য করে, আমরা জানি যে কোনো খাবার জীবদেহকে পচাতে ব্যাকটেরিয়ার একটা ভূমিকা আছে। সেই জন্য ব্যাকটেরিয়া যখন কোনো খাদ্যদ্রব্যে থাকে তখন সেখানে যখন আমরা গামা রশ্মি প্রয়োগ করি তখন সেটা জীবাণুমুক্ত হয়, ফলে খাদ্যটা সংরক্ষিত থাকে, পচনের হাত থেকে রক্ষা পায়। এভাবে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপ ব্যবহার করতে পারি।
আরেকটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে। সেটা কিভাবে? এই যে আইসোটোপগুলো আমি যে বললাম, আইসোটোপগুলো অস্থায়ী হয়ে থাকে, তারা সাধারণত তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে থাকে। তাহলে তেজস্ক্রিয় রশ্মি যে বিকিরণ করবে, তাহলে একটা বস্তু থেকে যখন কন্টিনিউয়াসলি রশ্মি বিকিরিত হতে থাকবে, তখন সেটা কী হবে, একটা সময় পরে সেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। তবে আমি যত সহজে বলে ফেললাম যে আজকে তেজস্ক্রিয়তা শুরু হয়ে গেল বা রশ্মি বিকিরণ শুরু হয়ে গেল, 2 দিন পরে যে সেটা শেষ হয়ে যাবে বা 1 মাস পরে শেষ হবে, ব্যাপারটা তা না। এটা শেষ হতে অনেক সময় লাগে। কিছু কিছু আইসোটোপ আছে যাদের ক্ষয়ের পরিমাণটা এত দীর্ঘ যে সেটার অর্ধেক শেষ হতে কয়েক লক্ষ বছর পর্যন্ত লেগে যেতে পারে। তাহলে একটা তেজস্ক্রিয় মৌল ক্ষয় হয়ে তার অর্ধেক পরিমাণে আসতে যে সময় নেয়, তাকে বলা হয় ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। আমি এটা আবার বলছি, একটু ভালো করে খেয়াল করো, কারণ অর্ধায়ু জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের এখনও লাগবে, আবার সামনের দিকেও যখন আমরা তেজস্ক্রিয়তা নিয়ে পড়াশোনা করব তখনও লাগবে। কোনো তেজস্ক্রিয় মৌল ক্ষয়প্রাপ্ত হয়ে তার অর্ধেক পরিমাণে পৌঁছতে যে সময় নেয়, তাকে বলা হয় উক্ত তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। তাহলে যে তেজস্ক্রিয় মৌলগুলো আছে, এই পর্যন্ত আমরা জানি মৌলিক পদার্থ হচ্ছে 118টি। 118টি মৌলিক পদার্থ। কিছু কিছু মৌলিক পদার্থ আছে যাদের একাধিক আইসোটোপ আছে। যেমন আমরা গত ক্লাসে হাইড্রোজেন আইসোটোপ শিখেছি। হাইড্রোজেন হচ্ছে 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। এরকম অনেক মৌল আছে যাদের অনেকগুলো করে আইসোটোপ আছে। এ পর্যন্ত বিজ্ঞানীরা কৃত্রিম এবং প্রাকৃতিক এই দুইভাবে মোট 3100টি আইসোটোপের সন্ধান পেয়েছেন। তাইলে দেখো অনেক, কিন্তু আমাদের মৌলিক পদার্থ আছে 118টি, কিন্তু আইসোটোপ আছে 3100টি। তাহলে কিন্তু আইসোটোপের সংখ্যা অনেক। তাহলে এই আইসোটোপ কোনটার অর্ধায়ু কত, এটা কিন্তু বিজ্ঞানীরা অলরেডি গবেষণা করে বের করে রেখেছেন। আমাদের শরীরে কি আছে? প্রায় 26 প্রকারের মৌলিক পদার্থ আছে। আমাদের যে মানব শরীর, এই মানব শরীরে প্রায় 26 রকমের মৌলিক পদার্থ আছে। তাহলে কোন প্রাণীর দেখে কতগুলো মৌলিক পদার্থ আছে, তারপরে কোন উদ্ভিদের দেহে কতগুলো আইসোটোপ আছে, সেই জিনিসগুলো বিজ্ঞানীরা কিন্তু দীর্ঘদিনের গবেষণায় সব কিন্তু তারা বের করে রেখেছে। তোমরা কখনো টিভিতে বা পেপার পত্রিকায় দেখবে যে এত লক্ষ বছরের একটি ফসিল পাওয়া গেছে। ফসিল মানে কি? ফসিল মানে হচ্ছে জীব দেহের অবশিষ্ট অংশ। আমরা জানি জীব যখন মারা যায়, জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী দুটিকেই বোঝায়। জীব যখন মারা যায় তখন সেটা মাটিতে মেশে, ব্যাকটেরিয়া সেটাকে মাটিতে মেশাতে সাহায্য করে, কিন্তু সম্পূর্ণ অংশটি কিন্তু ব্যাকটেরিয়া নষ্ট করতে পারে না। আমরা যখন প্রাণীরা যখন মারা যায়, আমাদেরকে মাটিতে যখন দেয়া হয়, তখন ব্যাকটেরিয়া সেটা পচাতে সাহায্য করে, কিন্তু আমাদের যে হাড়, সেই হাড়টা কিন্তু এত সহজে মাটির সাথে মেশে না। সেটা যখন আমাদের অনেক দিন পরে যখন অবশিষ্ট থাকবে, তখন সেটাকে আমরা বলবো কি? ফসিল। এই ধরনের ফসিল, সেখানে যেহেতু মৌলিক পদার্থ আছে, আমি আগেই বলেছিলাম আমাদের মানবদেহে প্রায় 26 রকমের মৌলিক পদার্থ আছে, এর মধ্যে আইসোটোপ পাওয়া যায়। এই আইসোটোপগুলোর ক্ষয়ের পরিমাণ থেকে আমরা নির্ণয় করতে পারি যে এই যে ফসিলটা আমরা মাটিতে পেলাম, সেই ফসিলটা কত বছরের পুরনো। কিভাবে বের করব? আমাদের হাড়ে যে আইসোটোপ আছে, সে আইসোটোপের ক্ষয় থেকে। একটা আইসোটোপ অর্ধেক ক্ষয় হতে যে সময় নেয়, সেটা হচ্ছে তার অর্ধায়ু। এরকম করে কতটুকু ক্ষয় হলো। এখানে দেখো 2 ধরনের আইসোটোপ আমি বলেছি, একটা হচ্ছে স্থায়ী আইসোটোপ, আর একটা হচ্ছে অস্থায়ী আইসোটোপ। স্থায়ী এবং অস্থায়ী এই 2 ধরনের আইসোটোপের অনুপাত থেকে বিজ্ঞানীরা নির্ণয় করতে পারেন যে ফসিলটি কত বছরের পুরনো। তাহলে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি। এই হচ্ছে আইসোটোপের মোটামুটি ব্যবহার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা মেইন বইটি ভালো করে পড়বে, সেখানে অনেক সুন্দর করে দেয়া আছে। এবার আসো আমরা পারমাণবিক সংখ্যার যে আমরা শিখলাম, সে পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু শেখার চেষ্টা করি। ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে, পরমাণুতে আমরা জানি পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণিকা পাওয়া যায়। একটি হচ্ছে ইলেকট্রন, একটি হচ্ছে প্রোটন, আর একটি হচ্ছে নিউট্রন। এই 3টিকে বলা হয় মূল কণিকা। আমরা জানি এটা যদি একটা পরমাণুর নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে প্রোটন আর নিউট্রন, আর বাইরের কক্ষপথে থাকবে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনটাকে আমরা এইভাবে সাধারণত গোল চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে,
কিন্তু কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, কিভাবে ইলেকট্রনগুলো থাকে, সেই জিনিসটা আমরা এখন জানার চেষ্টা করব। প্রোটনের বিন্যাস নেই, তার কারণটা হচ্ছে প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে আর প্রোটনের সাথে নিউট্রন অবস্থান করে, এই জন্য তার বিন্যাস নেই। কিন্তু ইলেকট্রনগুলো যেহেতু কক্ষপথে থাকে তার বিন্যাস আছে। আর তোমরা তো জানো যে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়ে থাকে, তাই না? পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক সমান সংখ্যক ইলেকট্রন তার বাইরে কক্ষপথগুলোতে অবস্থান করে। তোমাদের বইতে একটি চার্ট দেয়া আছে, সেখানে 1, 2, 3, 4 এরকম করে 18 পর্যন্ত তোমাদেরকে দেয়া আছে। 1 থেকে 18 পর্যন্ত যে মৌলিক পদার্থগুলো আছে তার নাম, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস, প্রতীক, এই জিনিসগুলো তোমরা মুখস্থ করবে। কারণ ইলেকট্রন বিন্যাস জানতে হলে আমাদের অবশ্যই পারমাণবিক সংখ্যা জানতে হবে। যদি আমরা পারমাণবিক সংখ্যা না জানি তাহলে আমরা ইলেকট্রনটা কিভাবে বিন্যাস করব? সেই বিন্যাস করাটা আমাদের জন্য অসম্ভব ব্যাপার। তাহলে 1 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন, তার প্রতীক হচ্ছে H। 2 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট প্রতীক হচ্ছে হিলিয়াম, তার প্রতীক হচ্ছে He। 3 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল সেটা হচ্ছে লিথিয়াম, তার প্রতীক হচ্ছে Li। একই রকমভাবে এরকম করে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল সেটার নাম হচ্ছে আর্গন, তার প্রতীক হচ্ছে Ar। এরকম করে আমরা সবগুলো মৌলের পারমাণবিক সংখ্যা শিখব, নাম শিখব এবং তাদের প্রতীক শিখব, তার ইলেকট্রন বিন্যাসটা শিখব। এখন ইলেকট্রনটা যে বিন্যস্ত থাকবে এটার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 2n²। এই সূত্রের সাহায্যে আমরা বের করব যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে। এখানে n দ্বারা বোঝায় হচ্ছে শক্তি স্তর। আমরা জানি হচ্ছে ইলেকট্রনগুলো শক্তি স্তরে থাকে, সেই শক্তি স্তরটাকে আমরা n দিব। এখানে n এর মান যদি 1 হয় তখন আমরা বলবো সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, n এর মান যদি 2 হয় তখন আমরা বলবো কি সেটা দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দেখো n = যদি 1 হয় তাহলে 2n² এর মান কত আসবে? 2 × 1² হচ্ছে 2 × 1 হচ্ছে 2। তার মানে আমরা পেলাম n = 1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর। তার প্রথম শক্তি স্তর আমরা ইলেকট্রন পেলাম 2টি। এটার দ্বারা এটাই বোঝায় যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, এর বেশি থাকতে পারবে না, কিন্তু তার কম থাকতে পারবে। খেয়াল রাখবা, 2n² দিয়ে আমরা 2 পেলাম, তার মানে যে 2টিই থাকবে তা না, সর্বোচ্চ 2টি থাকতে পারবে কিন্তু তার কমও থাকতে পারে। তাহলে দ্বিতীয় শক্তি স্তর কয়টি থাকে আমরা বের করি। n = 2 হলে 2n² এর মানটা কত আসে? 2 × 2² 2 × 4 হচ্ছে 8। তাহলে দ্বিতীয় শক্তি স্তর আমরা ইলেকট্রন পেলাম কয়টি? 8টি। এটা দ্বারা এটাই বোঝায় যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, তার কম থাকতে পারবে কিন্তু তার বেশি থাকতে পারবে না। n = যদি 3 হয় তাহলে তৃতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন থাকবে হচ্ছে 2 × 9, দ্যাট মিনস 18। তার মানে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না, কিন্তু কম থাকতে পারবে। আচ্ছা, এরকম করে আমরা n এর মান 1, 2, 3, 4 ইত্যাদির জন্য আমরা কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেই সম্পর্কে একটি ধারণা পেতে পারি। এখন আমরা ধারণা পেলাম, এবার আসো ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করে একটা উদাহরণের সাহায্যে আমরা সেটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা সোডিয়ামের কথাটা একটু চিন্তা করি। সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম নিউক্লিয়াস। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এটার মানে হচ্ছে তার প্রোটন সংখ্যা 11 এবং তার ইলেকট্রন সংখ্যাও 11। তাহলে তার এই যে শক্তি স্তর যেখানে ইলেকট্রন অবস্থান করবে সেই শক্তি স্তরটাকে আমরা এইভাবে বৃত্তাকারভাবে দেখালাম। প্রথম শক্তি স্তরে আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন। তাহলে দিয়ে দেই, প্রথম শক্তি স্তরে ইলেকট্রনগুলো এরকম পরস্পর বিপরীত দিকে অবস্থান করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ইলেকট্রনকে একসাথে অবস্থান করবে নাকি বিপরীত দিকে অবস্থান করবে না কোথায়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। ইলেকট্রন বিন্যাসের জন্য তোমাদের এটা জানাটা খুবই জরুরি। তাহলে প্রথম কক্ষপথে সবসময় ইলেকট্রন এরকম পরস্পর বিপরীত দিকে অবস্থান করে। এবার আসো আমাদের দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দ্বিতীয় শক্তি স্তরটা এরকম আমরা বৃত্তাকার পথ দিয়ে আমরা দেখা। n = 2 হলে মানে দ্বিতীয় শক্তি স্তর, সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 8টি।
আমাদের ইলেকট্রন আছে টোটাল 11টি, তাহলে আমি 8টা ইলেকট্রন দিতে পারবো। তাহলে মনে রাখবা দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনগুলো সব জোড়া হিসাবে থাকে। এই দেখেছো, এখানে জোড়া হিসাবে থাকলো, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমি 4 জোড়া ইলেকট্রন, দ্যাট মিন্স 8টি ইলেকট্রন দিয়েছি। আমার টোটাল ইলেকট্রন আছে 11টি, এর মধ্যে প্রথম শক্তি স্তরে দিয়েছি 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে দিয়েছি 8টি। তাহলে মোট কত হলো? মোট হলো আমাদের 10টি। তাহলে আমাদের আরও একটি ইলেকট্রন রয়ে গেছে, সেই ইলেকট্রনটি থাকবে হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তরে। তৃতীয় শক্তি স্তরে দেখো একটি ইলেকট্রন রইল। এরকমভাবে ইলেকট্রনগুলো শক্তি স্তরে বিন্যস্ত থাকে। নিউক্লিয়াসে থাকবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে কক্ষপথে ইলেকট্রন। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি, তাহলে আমরা 2টি দিলাম। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8টি দিলাম, এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, কিন্তু আমাদের 18টি নেই। আমি যখন এটা 2n² বুঝাচ্ছিলাম তখন বলেছিলাম সর্বোচ্চ 18টি থাকতে পারবে, তার কম থাকতে পারবে কিন্তু তার বেশি থাকতে পারবে না। তাহলে আমার আছে ইলেকট্রন একটি, তাহলে এই যে একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে অবস্থান করবে। এভাবেই ইলেকট্রনগুলো শক্তি স্তরে অবস্থান করে। তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে তোমাদের যে চার্টটি দেয়া আছে, 1 নাম্বার মৌল হচ্ছে হাইড্রোজেন, তার ইলেকট্রনটা হচ্ছে 1, তার মানে একটা শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। 2 নাম্বার, আমি সংক্ষেপে লিখছি, তোমরা বিস্তারিত লিখবে। 2 নাম্বার মৌলটি হচ্ছে হিলিয়াম, তার ইলেকট্রন কত? 2, তাহলে 2টি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে অবস্থান করবে। 3 নাম্বার মৌলটি হচ্ছে লিথিয়াম, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2, তাহলে 2 এর বেশি ইলেকট্রন থাকা সম্ভব না, এজন্য প্রথম শক্তি স্তরে 2টি, আর আরও একটি ইলেকট্রন অবশিষ্ট আছে, সেটি হচ্ছে পরের শক্তি স্তরে অবস্থান করবে। এরপরে 4 নাম্বার যে মৌলটি আছে সেটি হচ্ছে বেরিলিয়াম, সেখানে প্রথম শক্তি স্তরে থাকবে 2টি ইলেকট্রন, পরের শক্তি স্তরে থাকবে 2টি ইলেকট্রন। তারপরে 5 নাম্বার যে মৌল, সেখানে প্রথম শক্তি স্তরে 2টি থাকবে, পরের শক্তি স্তরে থাকবে 3টি। তারপরে 6 নম্বর মৌলটি হচ্ছে কার্বন, সেখানে প্রথম শক্তি স্তরে থাকবে 2টি, পরের শক্তি স্তরে থাকবে 4টি। এরকম করে আমাদের ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে। তো মনে রাখবা, প্রথম শক্তি স্তর পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ হওয়ার পরে তৃতীয় শক্তি স্তর, এভাবে আমরা 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসটা করব। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে মৌলিক পদার্থ তো 118টি, তাহলে আমাদের শুধুমাত্র 18টি দিলে কেন? এটার একটা কারণ আছে, আমরা যে 2n² সূত্র দিয়ে ইলেকট্রন বিন্যাসের সূত্রটা শিখেছি, এই সূত্রটা 1 থেকে 18 পর্যন্ত মৌলিক পদার্থের জন্য খুব সুন্দরভাবেই করা যায়। কিন্তু 19 থেকে পরবর্তী যে ইলেকট্রন বিন্যাসগুলো সেই 2n² সূত্র দিয়ে যদি তোমরা করতে যাও, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে। সেই ব্যতিক্রমটা তোমাদের 8ম শ্রেণীতে শেখানো হয় না, সেটা 9ম শ্রেণীতে শেখানো হয়। এই জন্যই 8ম শ্রেণীর সিলেবাসে তোমাদের 1 থেকে 18 পর্যন্ত যে মৌলিক পদার্থগুলো আছে সেগুলো ইলেকট্রন বিন্যাসে তোমাদেরকে শেখানো হয়। তো তোমরা এই পর্যন্তই দেখো, আর বাকিগুলো আমরা যখন উপরে ক্লাসে উঠবো 19 থেকে বাকি 118 পর্যন্ত যে মৌলিক পদার্থগুলো আছে তার ইলেকট্রন বিন্যাসটা আমরা উপরে ক্লাসে শিখব। এখন দেখো, আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা নিলাম। এইবার আসো আমরা আরেকটা জিনিস শিখব, সেটি হচ্ছে মৌলের সক্রিয়তা। সক্রিয়তা মানে হচ্ছে কোনো একটা মৌল যখন সক্রিয় হয় বা অ্যাক্টিভ হয় তখন সে যৌগ গঠন করে, আর মৌলটা যদি সক্রিয় না হয় তখন সে যৌগ গঠন করে না। তাহলে যৌগ গঠন করার জন্য সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর সবসময় মনে রাখবা, আমরা যে ইলেকট্রন বিন্যাসটা শিখলাম, এই ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথ মানে ইলেকট্রনগুলো যে বিন্যস্ত থাকবে তার সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন বিন্যাস, সেটার উপরে নির্ভর করে একটা মৌল সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে। সক্রিয় কখন হবে? যখন সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকবে, তখন সেটা সক্রিয় হবে। আর সর্বশেষ শক্তি স্তরটা যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তখন তাকে বলা হয় নিষ্ক্রিয়। তার মানে নিষ্ক্রিয় মানে হচ্ছে সে অন্য কারো সাথে যৌগ গঠন করতে চায় না, এমনকি নিজেরাও নিজেদের সাথে যৌগ গঠন করতে চায় না। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন যৌগ গঠন করে তখন মৌলগুলোর একটা কমন টেন্ডেন্সি হচ্ছে সে সবসময় চায় তার নিকটস্থ যে নিষ্ক্রিয় মৌল আছে তার ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে।
আমরা জানি তোমরা যখন দেখবা যে নবম শ্রেণীর রসায়ন বইটি যখন দেখবা সেখানে পর্যায় সারণী মানে হচ্ছে 118টা মৌলিক পদার্থকে একটি সারণীতে লিপিবদ্ধ করা হয়, সেই সারণীটিকে বলা হয় পর্যায় সারণী। সেখানে সর্বশেষ 18 নম্বর একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যে মৌলিক পদার্থগুলো আছে সেই মৌলিক পদার্থগুলো 7টি মৌলিক পদার্থ আছে সেখানে। একটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং লাস্ট হচ্ছে অর্গানোসেন 118। এই যে 7টি মৌলিক পদার্থ আছে এই 7টি মৌলিক পদার্থকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এটার ইলেকট্রন বিন্যাসগুলো যখন তোমরা দেখবে তখন দেখবে যে তার সর্বশেষ শক্তি স্তরটা পূর্ণ অবস্থায় আছে বা স্থিতিশীল। এই জন্য আর আমরা জানি কি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হলে সেই মৌলটা নিষ্ক্রিয় হয়ে থাকে, এ কারণে তারা নিষ্ক্রিয় মৌল হিসাবে পরিচিত। আর নিষ্ক্রিয় মৌল ধর্ম হচ্ছে তারা অন্য কোনো মৌলের সাথে যৌগ গঠন করে না, এমনকি নিজেরাও নিজেদের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে না। এখন পর্যায় সারণে বাকি যে মৌলগুলো আছে তারা তো যৌগ গঠন করে, তাহলে যৌগ গঠন করার সময় তাদের একটা টেন্ডেন্সি থাকে কি তারা নিষ্ক্রিয় মৌলের কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলটা আছে তার ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে চায়। এখন দেখো আমরা বহুল পরিচিত একটা যৌগ আছে সোডিয়াম ক্লোরাইড। তোমরা সবাই এটাকে চিনো, এটা আমরা যে খাবার লবণ খাই, যে লবণটা আমরা খাই সেই লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই যৌগটা কেমন করে গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো আমি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে সেটা দেখাচ্ছি। এ হচ্ছে সোডিয়াম নিউক্লিয়াস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে আমাদের 8টি ইলেকট্রন, আমি দিয়ে দিলাম 8টি ইলেকট্রন। আর তৃতীয় শক্তি স্তরে থাকবে কয়টি ইলেকট্রন? 1টি ইলেকট্রন। তাহলে দেখো আমি বলেছি কি সর্বশেষ শক্তি স্তর যদি ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে তখন সেটা হয় সক্রিয় মৌল। তাইলে অবশ্যই আমাদের সংজ্ঞা অনুযায়ী সোডিয়াম হচ্ছে একটা সক্রিয় মৌল। আর সক্রিয়তাটা তাহলে আরেকটা কথা আমি কি বলেছিলাম, যৌগ গঠন করার সময় যে কোনো মৌলের একটা কমন টেন্ডেন্সি থাকে, সে তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। সোডিয়ামের কাছের নিষ্ক্রিয় মৌল হচ্ছে আমাদের নিয়ন। দেখো গ্রুপ 18 যে মৌল সেগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানোসেন। আচ্ছা, এই মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আর নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে সোডিয়াম কি চাবে? নিয়নের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে চাবে। তাহলে অর্জন করতে চাইলে কি করতে হবে? তার শেষ কক্ষপথে ইলেকট্রনটাকে তাকে ত্যাগ করতে হবে। সে ত্যাগ করবে, ত্যাগ করে কি উৎপন্ন করবে? দেখো ত্যাগ করলে কি উৎপন্ন হয় সেটা আমরা চিত্রে দেখাচ্ছি। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, আর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা যেহেতু সে ছেড়ে দিছে তাহলে তৃতীয় শক্তি স্তরে আর থাকবে না। না থাকলে কি হবে? এই জিনিসটা তৈরি হবে, এটাকে বলা হয় সোডিয়াম আয়ন। আয়ন কাকে বলে? চার্জযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন। এখানে আমি প্লাস দিয়েছি কেন? কারণ আমরা জানি সামগ্রিকভাবে একটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে থাকে। এটার মানে হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে বাইরের কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে সোডিয়ামের কথা যদি আমি চিন্তা করি, সোডিয়ামের প্রোটন হচ্ছে 11টা, ইলেকট্রন হচ্ছে 11টা। তাহলে একটা ইলেকট্রন যদি কমে যায় তাহলে প্রোটন এবং ইলেকট্রন চার্জ হচ্ছে সমান কিন্তু পরস্পর বিপরীত। একটা প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে 11টা হচ্ছে প্রোটন, এই জন্য +11 মাইনাস কত? একটা ইলেকট্রন চলে গেলে 10টা ইলেকট্রন থাকবে, তাহলে -10। তাহলে কত হয়? আমাদের প্লাস থাকতেছে, এই জন্য এটা হচ্ছে প্লাস। তাহলে আমরা পেলাম কি? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন উৎপন্ন করলো। আর ক্লোরিন কি করে দেখো আমরা ইলেকট্রন বিন্যাসে দেখি। এ হচ্ছে ক্লোরিন নিউক্লিয়াস। ক্লোরিনের প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, আর তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে তৃতীয় শক্তি স্তরে থাকবে বাকি 7টি ইলেকট্রন। তাহলে দেখো 3 জোড়া 6 আর 1 7, 7টি এটা অযুগ্ম ইলেকট্রন। তাহলে ক্লোরিন কি ধরনের মৌল? ক্লোরিন অবশ্যই একটি সক্রিয় মৌল। কেন? কারণ তার সর্বশেষ শক্তি স্তরটি ইলেকট্রন দ্বারা অপূর্ণ আছে। আরেকটা জিনিস খেয়াল করো, ক্লোরিনের কাছের যে নিষ্ক্রিয় মৌল সেটি হচ্ছে আর্গন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, আর্গনের হচ্ছে 18। তাহলে দেখো ক্লোরিনকে যদি আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয় তখন তাকে কি করতে হবে?
অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। ইলেকট্রন কোথায় পাবে? এই যে সোডিয়াম যে ইলেকট্রনটি ত্যাগ করলো, এই ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করবে। গ্রহণ করলে কি হবে দেখো, দুইটা জিনিস হবে। একটা হচ্ছে এখানকার ইলেকট্রনটা সে নিয়ে নিল, আর একটা হচ্ছে এই ইলেকট্রনটা পেলে তার সর্বশেষ শক্তি স্তরটা স্থিতিশীল হবে। দ্যাট মিন্স আর্গনের ইলেকট্রন বিন্যাসটা সে অর্জন করতে পারবে। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলে তার চেহারাটা কেমন হয় সেটা আমরা চিত্রে দেখি। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, দুইটা ইলেকট্রন। এ হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এখানে ইলেকট্রন থাকবে হচ্ছে 8টা। আর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? আগে ছিল 7টা, এখন নিয়ে নিয়েছে একটা, তাহলে হয়ে যাবে টোটাল 8টা ইলেকট্রন। এই 8টা ইলেকট্রন যখন একটা ইলেকট্রন বাড়তি নিয়ে নিল, তাহলে প্রোটন ছিল 17টা, ইলেকট্রন ছিল 17টা, তাহলে নিরপেক্ষ ছিল। এখন ইলেকট্রনটা বেড়ে গেছে, তার মানে একটা মাইনাস হয়ে গেছে, এই জন্য সেটা হয়ে যাবে ক্লোরিনের আয়ন। এটা তো আমরা চিত্রে দেখলাম। এইবার আমরা প্রতীকের সাহায্যে দেখি কি হয়। দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাইলে সোডিয়াম আয়ন উৎপন্ন করলো। ক্লোরিন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাইলে ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো। দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করা মানে হচ্ছে দুইটা যখন কাছে আসবে, পাশাপাশি আসবে, তখন কি উৎপন্ন করবে? সোডিয়াম এবং ক্লোরিন একসাথে যুক্ত হবে, এই জন্য আমরা প্লাস দিয়েছি। দেখো, মাইনাস ইলেকট্রন প্লাস ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাচ্ছে, হয়ে আমাদের কি উৎপন্ন করছে? সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন একসাথে হলো, এটাকে আমরা লিখতে পারি বা NaCl। তাহলে এভাবে আমাদের সোডিয়াম ক্লোরাইড অণুটা গঠিত হয়। তোমরা যখন পরীক্ষায় আসবে তখন এটা কত নাম্বারের জন্য আসছে সেটা তোমরা খেয়াল করবে। যদি ঘ নাম্বার, দ্যাট মিনস 4 নাম্বারের জন্য আসে, তখন তোমরা এভাবে চিত্র দিয়ে দিতে পারো, অথবা প্রশ্ন যদি বলে সচিত্র দেখাও, তখন এভাবে চিত্র দিয়ে ইলেকট্রন বিন্যাস করে দিবে। আর যদি নাম্বার কম থাকে সেটা তখন তোমরা এভাবে প্রতীকের সাহায্যে দিবে, তাহলে তোমাদের জন্য সেটা ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরমাণুর গঠন যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা বাসায় একটু মনোযোগ দিয়ে পড়ো, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো সেই পর্যন্ত তোমরা নিরাপদ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টস অবশ্যই জানাবে, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।